ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি এসেছি তোমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে। আমি তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে ক্লাস করাচ্ছিলাম। ক্লিয়ার? আমি বেশ কয়েকটা সিরিজ ধরে আমি পড়েছিলাম আমাদের গান্ধীজি, আমি পড়েছিলাম হচ্ছে আমাদের বলো বিখ্যাত সেই টপিকটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমি পড়েছিলাম ন্যাশনাল মুভমেন্টের মধ্যে। এবং সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান হিস্ট্রি আমি পড়েছি, আর তোমার পড়েছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে নিউজ পেপার, জার্নাল, আর একটা পড়েছিলাম বুকস অ্যান্ড অথর্স। তার সঙ্গে আমি ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করেছিলাম সাতবাহন ডাইনেস্টি, আমাদের কুষাণ ডাইনেস্টি পড়েছিলাম। তার সঙ্গে পড়েছিলাম ইন্দাস ভ্যালির একটা পার্ট আমি পড়েছিলাম। এবং আজকে আমি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি এই পার্টটা করাবো। আজকে লেবার মুভমেন্টের সেকেন্ড পার্ট করাবো। লেবার মুভমেন্টের সেকেন্ড পার্ট করিয়ে আমি আজকে ইচ্ছা আছে আমাদের বেঙ্গল সুলতানটা পড়ানো, মানে হুসেন শাহী ডাইনেস্টি আমার পড়াবার ইচ্ছে রয়েছে। ক্লিয়ার? সেই প্রসঙ্গে আমি একটু পরিচয় দিয়ে রাখি। আমি দেবাশিস শাহ। আগে একটি বিখ্যাত প্রতিষ্ঠানে গভর্নমেন্ট সার্ভিসের ট্রেনিং আমি দেওয়ার জন্য পড়াতাম, হিস্ট্রি পড়াতাম। সেখানে আমি ডিপার্টমেন্টাল হেড ছিলাম। এবং তারপর আমি চলে এসেছি মানে আনএকাডেমি প্ল্যাটফর্মে। এখানে ক্লাস খুব এনজয় করছি, খুব ভালো স্টুডেন্টদের আমি সম্মুখীন হচ্ছি। এবং সে প্রসঙ্গে বলি, আমি একটা বইও লিখেছি অপশনালের। আমাদের যেটা ইচ্ছে যে তোমরা যারা এখনো পর্যন্ত স্পেশাল ক্লাস করছো, প্লাস ক্লাসের জন্য ভর্তি হওনি, তারা অবিলম্বে তোমরা কি করো, সাবস্ক্রিপশন নিয়ে নাও। সাবস্ক্রিপশন নিয়ে তোমরা ভর্তি হও। এবং সেখানে আমি তোমাদের একটু দেখাচ্ছি কি বেনিফিট তোমরা পেতে পারো। এখানটা দেখো, এই DSSR এই রেফারেল কোডটা যদি তোমরা ইউজ করতে পারো, এবং এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। কি বললাম? DSSR এই রেফারেল কোডটা ইউজ করো এবং 10% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। এবং সেখানে যদি দেখা যায় যে তোমরা বেশ কয়েকদিন ধরে ইউটিউবের ক্লাসটা ফলো করছো বা আনএকাডেমির অন্যান্য ক্লাস ফলো করছো, তাহলে তোমাদের একটা পয়েন্ট জমবে এবং সেই পয়েন্টগুলোকে তোমরা একত্রিত করলে তোমাদের 10%-এর বেশি দেখা যাবে। আরো 5% থেকে 6% তোমরা ছাড় পেয়ে গেলে, তো 15 থেকে 16% পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারো। ক্লিয়ার? এবার আমি দেখাচ্ছি তোমাদের আরেকটা। দেখো এখানটা রয়েছে সেম আমার নিজের পরিচয় দেওয়া রয়েছে। গাইডিং গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ফর মোর দ্যান 18 ইয়ার্স, অথর অফ WBCS অপশনাল হিস্ট্রি। ক্লিয়ার? এখানে বড় করে লেখা আছে DSSR। তোমরা এই রেফারেল কোডটাকে ইউজ করো। ক্লিয়ার? যাই হোক, এবার আমি শুরু করব তোমাদের টপিক, মেন টপিকটা আমি শুরু করব। দেখো এগুলো আমি সবই আগে বলে দিয়েছিলাম। ঠিক এখান থেকে আমি একটু রিক্যাপ বলে বলতে শুরু করি। 1933-তে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন ওয়াজ ফর্ম। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন আমাদের ফর্ম হলো, যার ফাউন্ডার ছিলেন NM যোশী অ্যান্ড RB বাকলে ইন মহারাষ্ট্র। 33 সালে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন তৈরি হলো, যেটার ফাউন্ডার ছিলেন NM যোশী, নারায়ণ মালাহার যোশী, এবং সঙ্গে ছিলেন হচ্ছে BR বাকলে ইন মহারাষ্ট্র। ইট ওয়াজ ফর্ম বাই ইট ওয়াজ ফর্ম বাই ইউনিটিং রেলওয়ে ইউনিয়ন। এটা একটা রেলওয়ে ইউনিয়ন যেটা ইউনিয়ন করেছিল, সেই রেলওয়ে ইউনিয়নটাকে নিয়ে তৈরি হয়েছিল। সাম আদার ইউনিয়নস, এবং তার সঙ্গে আরো কিছু ইউনিয়ন যোগ হয়েছিল। উইথ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সঙ্গে ছিল আরো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর সঙ্গে যুক্ত ছিল। কি বললাম? 1933 সালে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন তৈরি হয়েছিল। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন তৈরি করেছে NM যোশী আর RB বাকলে, এবং সেটা একটা রেলওয়েতে ইউনিয়ন তৈরি করেছিল। এবং সেখান থেকেই আমাদের তৈরি হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন। ক্লিয়ার? এবার বলছি 1935 রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তাই তো RTUC যাকে আমরা বলি, রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস মার্চ উইথ AITUC। তাহলে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সঙ্গে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস মার্চ হয়ে গেল 1935-এ। ইউনিটি অফ AITUC বলছে রেস্টোর ইভেনচুয়ালি বাই নাগপুর সেশন অফ AITUC 1938। এবং নাগপুরে AITUCর যে সেশন হয়েছিল, সেখানে আমরা দেখলাম ওরা একত্রিত হয়ে গেল, রেড ট্রেড ইউনিয়ন এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। হলো 1934। দেখো এখানটা রয়েছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফর্ম। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হলো, যেখান থেকে কংগ্রেস থেকে একটা সোশ্যালিজমের ভাবধারা তৈরি হলো এবং যেখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে এলো যার নাম
কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এর প্রেসিডেন্ট হয়েছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং সেক্রেটারি হয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। ক্লিয়ার? জেপি এবং নরেন্দ্র দেব খুবই বিখ্যাত। জয়প্রকাশ নারায়ণ পার্টিলেস গভর্নমেন্ট নিশ্চয়ই জানো, তার বিখ্যাত পার্টিলেস গভর্নমেন্ট থিওরি, এবং সেই সঙ্গে সঙ্গে হচ্ছে টোটাল রিভলিউশনের প্রবক্তা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। ওয়াই সোশ্যালিজম তার বিখ্যাত একটা গ্রন্থ, ঠিক আছে, প্রেসিডেন্টস ডায়েরি, ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত বই। আদার মেম্বারদের মধ্যে ছিলেন রাম মনোহর লোহিয়া, যিনি 1942 আগস্ট মুভমেন্টে বড় একটা ভূমিকা নিয়েছিলেন, এবং অচ্যুত রাও চট্টোপাধ্যায়, যিনিও 1942 আগস্ট মুভমেন্টে একটা ফ্রন্ট লাইনার লিডার ছিলেন। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি 1936 ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ফাউন্ডেড বাই আমাদের বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর তৈরি করলেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। ক্লিয়ার? বি আর আম্বেদকরকে আমরা ফিরে পাচ্ছি, আবার 36-এ করলো তার ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করলো। বেশ, এবার দেখো তারপরে পরে ইন 1936 অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্মড অ্যাট লখনৌ। ঠিক আছে, এরপর তৈরি হলো অল ইন্ডিয়া কিষাণ সভা, এটা তৈরি হলো লখনৌতে। যা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন স্বামী সহজানন্দ, এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন এন জি রাও। ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন স্বামী সহজানন্দ এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন এন জি রাও। মনে থাকবে, এটা পরীক্ষায় খুব বহুবার বিসিএস এসছে, ওটা ভালো করে খেয়াল রাখবে। এবং 1934 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিও আমরা দেখেছি বিসিএসে বহুবার এসছে। In 1938 হিন্দুস্তান মজদুর সভা ওয়াজ ফর্ম। হিন্দুস্তান মজদুর সভা তৈরি হলো, যার ফাউন্ডার ছিলেন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, জেবি কৃপালিনী, গুলজারিলাল নন্দো। কি বললাম? 38-এ হিন্দুস্তান মজদুর সভা যখন তৈরি হলো, তার মধ্যে ফাউন্ডারের মধ্যে ছিলেন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, জেবি কৃপালিনী এবং গুলজারিলাল নন্দো। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে, এরা সকলে মিলে তৈরি করেছিল হচ্ছে হিন্দুস্তান মজদুর সভা। নেক্সট, তারপর চলে আসি in 1940 র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ফাউন্ড বাই এম এন রয়। হলো 1940 সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিল মানবেন্দ্রনাথ রায়। হলো in 1941 ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার। ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার তৈরি করলো যে ফাউন্ডেড বাই এম এন রয়। মানবেন্দ্রনাথ রায় তৈরি করলো ইন্ডিয়ান ফেডারেশন লেবার, অ্যান্ড হিজ কোঅপারেটর ব্রোক অ্যাওয়ে ফ্রম এআইটিউসি। তার কোঅপারেশনের জন্য যেভাবে এআইটিউসি ভেঙে গেছিল, অ্যান্ড এস্টাবলিশ দিস অর্গানাইজেশন। তার কি হলো? 40 সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, এটা ছিল মানবেন্দ্রনাথ রায় একটা মাস্টার স্ট্রোক, দুর্দান্ত একটা দল তৈরি করেছেন তিনি। ঠিক আছে, যেটাকে আমরা র্যাডিক্যাল হিউম্যানিস্ট পার্টি বলে চিনি। 41 সালেই ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার, ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবারের ফাউন্ডার কে ছিলেন এম এন রয়। ইন্ডিয়ান লেবারেল ফেডারেশন অফ ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার যখন এম এন রয় তৈরি করলো, ঠিক আছে, এই সময় কি হলো? অ্যান্ডিস কোঅপারেশন ব্রোক অ্যাওয়ে, তার কোঅপারেশনের ফলে ব্রোক অ্যাওয়ে ভেঙে গেল, আমাদের আইটিউসি ভেঙে গেল, এবং সেখানে এস্টাবলিশ দিস অর্গানাইজেশন, এবং সেখানে তৈরি হলো ফেডারেশন অফ লেবার। মনে থাকবে? বেশ। 44 থেকে 47 ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফর্ম ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 3rd মে কি হয়েছিল? 1947 1847 হয়ে গেছে ওখানে। 44 থেকে 47 ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কংগ্রেস ফর্ম ইন আইএনসি ফর 3rd মে 1947 হয়ে হবে, এটা এখানে 1847 হয়ে গেছে। প্রেসিডেন্ট 1947 থেকে 48 কে ছিলেন বল্লভভাই প্যাটেল। 47 থেকে 48-এ এই ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ওখানে প্রেসিডেন্ট ছিলেন বল্লভভাই প্যাটেল। প্রেসিডেন্ট 1994 94 সালে কি হলে আমাদের ইনসেন্টেন্ট কিচেন ডক্টর সঞ্জীবা রেড্ডি। ওপেনিং সেশন সেশনে অ্যাটেন্ড করেছিল জেল নেহেরু, জগজীবন রাম, করুণা আসফ আলী, রাম মনোহর লোহিয়া, মণিবাইন প্যাটেল, জেবি কৃপালিনী, and was the আইএনসি প্রেসিডেন্ট দেন। তার মানে এই যে 47 থেকে 48-এ যখন বল্লভভাই প্যাটেল প্রেসিডেন্ট হলো ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসে, সেই ন্যাশনাল কংগ্রেসে যারা যোগ দিয়েছিল নেহেরু, জগজীবন রাম, করুণা আসফ আলী, রাম মনোহর লোহিয়া। করুণা আসফ আলীকে বলা হয় কি? আমাদের হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাই তো, রেজিস্টার অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। রাম মনোহর লোহিয়া ছিল, সঙ্গে মণিবেন প্যাটেল মানে সর্দার বল্লভভাই প্যাটেলের মেয়ে ছিলেন, এবং জেপি কৃপালিনী ওয়াজ দ্য আইএনসি প্রেসিডেন্ট দেন, এবং জেপি কৃপালিনীর সঙ্গে ছিলেন, এবং আইএনসি প্রেসিডেন্ট ছিলেন আমাদের কি এই সময় জেপি কৃপালিনী আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। 47-এর সেপ্টেম্বর পর্যন্ত এই পোস্ট উনি ছিলেন। 1948
হিন্দু মজদুর পঞ্চায়েত ওয়াজ ফর্মড বাই এক্সটেন্ডিং AITC। কি হলো, এক্সিস্টিং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মাঝখানে তৈরি হয়ে গেল কি হিন্দু মজদুর পঞ্চায়েত হলো। দিস ইউনিয়ন ওয়াজ স্টাবলিশ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কংগ্রেস। কংগ্রেসের একটা ইনফ্লুয়েন্সের ফলে তৈরি হলো। সোশ্যালিস্ট পার্টি এটাও ব্রোক আপ হয়ে গেল, ভেঙে গেল। লেটার থার্ড মজদুর পঞ্চায়েত, তৃতীয় মজদুর পঞ্চায়েত তৈরি হলো। তৃতীয় মজদুর পঞ্চায়েত তৈরি হলো। থার্ড মজদুর পঞ্চায়েত অ্যান্ড ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার, ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার তৈরি হলো 1941-এ। ওয়ার মার্চ টু ফর্ম হিন্দু মজদুর সভা, এবং সেটা মার্চ করে তৈরি হলো কি হিন্দ মজদুর সভা। মনে থাকবে? বেশ। তাহলে 41 সালে ওটা মার্চ হয়ে গেল, মার্চ হয়ে নাম হয়ে গেল কি আমাদের হিন্দু মজদুর সভা। বেশ। In 1949, under Trade Union Congress founded by M. গান্ধী, 1949 সালে ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি করলেন কে? আমাদের নাম কি বললাম? হ্যাঁ, মৃণাল কান্তি বোস। মৃণাল কান্তি বোস তৈরি করলেন 1949 সালে ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। মনে রাখবে, 49-এ মৃণাল কান্তি বোস তৈরি করলেন আমাদের কি ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বেশ। এবার বলছি হিন্দু মজদুর সভা, HMS, ফাউন্ডেড ইন ক্যালকাটা। হিন্দু মজদুর সভা তারা ক্যালকাটা থাকতেই তৈরি হয়েছিল। ডিউরিং ট্রেড ইউনিয়ন কনফারেন্স ইন ক্যালকাটা, ইউনিয়ন কনফারেন্স কলকাতার নিয়ম অনুসারে এটা তৈরি হয়েছিল from 24 and 26 June 1948। ঠিক আছে, মনে থাকবে এটা। 24 থেকে 26-এর মধ্যে 1948 সালে দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ড, কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন কারা? ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার। ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার জয়েন করেছিলেন 1941-এ। হিন্দু মজদুর পঞ্চায়েত, হিন্দু মজদুর পঞ্চায়েত 48-এ যোগদান করেছিল। ইউনিয়ন ফ্রন্ট বড়াট ব্লক, সুভাষচন্দ্র বোস 39-এ যোগদান করেছিলেন। আদার ট্রেড ইউনিয়ন, তাই তো? বেশ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়নিস্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়নিস্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়নিস্ট তৈরি হলো। তাহলে আমরা এখান থেকে ওই জিনিসটাকে শেষ করলাম। ট্রেড ইউনিয়ন কংগ্রেস আমাদের কাছে শেষ হলো। ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পর আমি বলেছিলাম আজকে একটুখানি ইন্ডিয়ান হিস্ট্রি পড়াবো। আমরা পড়াবো হচ্ছে হুসেন শাহী, ইলিয়াস শাহীর মধ্যে ইলিয়াস শাহী ডাইনেস্টি পড়াবো। ক্লিয়ার? চলে যাচ্ছি আমি তাহলে ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল। দেখো, ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল, যে সাম্রাজ্যটা প্রথম তৈরি হয়েছিল তার নাম হচ্ছে ইলিয়াস শাহী। যে সাম্রাজ্য দিয়ে প্রথম শুরু হয়েছিল তার নাম হচ্ছে ইলিয়াস শাহী। ইলিয়াস শাহীর পরে হচ্ছে হুসেন শাহী তৈরি হয়। ইলিয়াস শাহী বংশ যখন তৈরি হচ্ছে তখন দিল্লির সুলতান কে ছিলেন মোহাম্মদ বিন তুগলক। ক্লিয়ার? মোহাম্মদ বিন তুগলককে পাচ্ছেন, এবং মোহাম্মদ বিন তুগলক চলে যাওয়ার পরে ফিরোজ শাহ তুগলকের সময় দীর্ঘদিন চলেছিল কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সুলতানি অফ বেঙ্গল। তাই তো? দেখা যাক। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান ডাইনেস্টি অফ বেঙ্গল ওয়াজ কি বললাম? ইলিয়াস শাহী ডাইনেস্টি প্রথম বলেছিলাম, যেটা 1345 থেকে 57 পর্যন্ত কন্টিনিউ করেছিল। 1345 থেকে 1358 পর্যন্ত কন্টিনিউ করেছিল। কেউ কেউ বলে এই সাম্রাজ্য নাকি 1342 সালে শুরু হয়েছিল। যাই হোক, ফাউন্ডার হচ্ছে হাজি ইলিয়াস শাহ। হাজি ইলিয়াস শাহ ফাউন্ডার, এবং তিনি 1345 থেকে 1357 অব্দি রাজত্ব করেছেন। ঠিক আছে, 45 থেকে 57 অব্দি রাজত্বকারী হলেন আমাদের হাজি ইলিয়াস শাহ। 1345 AD, he deposed to overthrow Alauddin Ali Shah and ascended the throne of Lakshmanawati. লক্ষ্ণৌবতী সিংহাসনে বসলেন আলাউদ্দিন আলী শাহকে ডিপোস্ট করে, তাই তো? হলো বা ওভারথ্রোন করে। ঠিক আছে, কোথায় জায়গাটা কোথায়? লক্ষ্ণৌবতী। লক্ষ্ণৌবতী মনে আছে লক্ষ্ণৌবতীর নাম? মানে লক্ষ্ণৌবতীর নামটা কাদের সময় চালু হয়েছিল? লক্ষণ সেনের নামে। 1345 থেকে 1346 এটি অ্যাজিউম দ্য টাইটেল ইলিয়াস শাহ। 1345 থেকে 46-এর মধ্যে তিনি উপাধি নেন কি ইলিয়াস শাহ। ডিউরিং দ্য টাইম অফ মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক রাজত্বকালে। ঠিক আছে, আমরা দেখতে পাই হিজ রিয়েল নেম ইজ শামসুদ্দিন। তার রিয়েল নেম ছিল কি শামসুদ্দিন। হলো ইন আর্লি ক্যারিয়ার হি ওয়াজ এ হাই র্যাঙ্কড পোস্টেড এমপ্লয়ি অফ আলাউদ্দিন আলী শাহ। ঠিক আছে, প্রথম জীবনে তিনি কি ছিলেন? হাইস্ট র্যাঙ্কের একজন এমপ্লয়ি। কার ছিল? আলাউদ্দিন আলী শাহের হাইস্ট র্যাঙ্কের অফিসার ছিলেন।
ক্লিয়ার। তারপর আমরা চলে যাই, হি ফাউন্ডেড এ সিটি হাজিপুর। তিনি হাজিপুর নামে একটা সিটি তৈরি করেছিলেন, এটা ভালো করে মনে রাখবে। হাজিপুর সিটি তার নামে তৈরি হয়েছিল, হাজিপুর সিটি তৈরি করেছিলেন আমাদের হুসেন শাহ। 1350 AD, he occupied Trihut and Mithila and reached Kathmandu. ক্লিয়ার। কি হলো, 1350 সালে তিনি অকুপাই করলেন ত্রিহুত, মিথিলা এবং সেখান থেকে রিস্ট কাঠমান্ডু অব্দি গেলেন। দেখো, হি ডিস্ট্রয়েড অ্যান্ড প্লান্ডার হোলি টেম্পল অফ সোমনাথ। তিনি হোলি টেম্পল, পবিত্র আমাদের মন্দির, সে আমাদের কি করেছিল, তার নাম কি ছিল, হি ডিস্ট্রয়েড প্লান্ডার আমাদের স্বয়ম্ভুনাথ। স্বয়ম্ভুনাথ মানে শিবের মূর্তি ছিল, সেই স্বয়ম্ভুনাথ টেম্পলটাকে ধ্বংস করেন। অফ নেপাল, নেপালের কাছে। বেশ। হি অ্যাডভেন্ট ওড়িশা, ওড়িশা আক্রমণ করেন। ওড়িশা যখন অ্যাডভেন্ট করেন তখন সেখানে কটক, চিল্কা লুণ্ঠন করেন। ঠিক আছে, এবং সেখান থেকে প্রচুর ধনরত্ন সংগ্রহ করেন। কিং বলছে ভানুদেব, ভানুদেব অব ওড়িশা, তখন কে রাজা ছিল, ভানুদেব অব ওড়িশা। ঠিক আছে, ভানুদেব ওড়িশা ফেল টু স্ট্রিম দ্য টাইড অফ মুসলিম ইনভেশন। ঠিক আছে, মুসলিম আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়ে যান কে, আমাদের এই সময় কি বলবো, ভানুদেব। ভানুদেব তোমার অক্ষম হলো টু স্টেট দ্য টাইড অফ মুসলিম ইনভেডার্স। ঠিক আছে, মুসলিম ইনভেডার আক্রমণ ঠেকাতে উনি কি করলেন, ব্যর্থ হলেন। ইলিয়াস মার্চ টু দ্য চিল্কা, ইলিয়াস চিল্কা অব্দি এগিয়ে গেলেন অ্যান্ড লেক অ্যান্ড ক্যাপচার 44 এলিমেন্টস, এবং 44 জন তোমার কি করলেন, 44 জন অশ্বারোহীকে, 44 জন হচ্ছে হস্তি বাহিনী লিডারকে, অ্যান্ড হিউজ বুটি সংগ্রহ করলেন, এবং হিউজ বুটি, তাদের প্রচুর বুটি ছেড়ে দিলেন। তাই তো, বেশ, বোঝা গেল। 1532 থেকে 1533 হি ডিফিটেড ইখতিয়ারউদ্দিন গাজী। ইখতিয়ারউদ্দিন গাজীকে পরাস্ত করলো 32 থেকে 33 এর মধ্যে। হি ওয়াজ হিজ রুল, তাই তো। 1352 থেকে 53 হি তুমি ডিফিটেড কি বললাম, ইখতিয়ারউদ্দিন গাজী। ইখতিয়ারউদ্দিন গাজীকে তিনি পরাস্ত করলেন। দ্য রুলার অফ সোনারগাঁও। ঠিক আছে, হ্যাঁ, বেঙ্গল, সোনারগাঁও অ্যান্ড ক্যাপচার দ্য বেঙ্গল। হি ওয়াজ কন্টেম্পোরারি অফ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক উনি কন্টেম্পোরারি ছিলেন। The Sultan of Delhi, 1354 AD, Sultan Firuz Shah Tughlaq had invade Bengal. ইনভেড বেঙ্গল আক্রমণ করলো, বাংলা আক্রমণ করলো, হলো। ফিরোজ শাহ তুগলক ইনভেড বেঙ্গল, বাংলা আক্রমণ করলো। অ্যাট লেটার দ্য টাইম টুক শেল্টার কে ছিলেন, হ্যাঁ, কি বললাম, তুগলক ইনভেড বেঙ্গল, অ্যাট দ্যাট টাইম টুক শেল্টার ইন একডালা ফোর্ট। একডালা ফোর্টে লুকিয়ে পড়লেন। ক্লিয়ার। এবং ইট মেড এ প্লেস বালি অ্যান্ড কি বালিয়া অ্যান্ড হচ্ছে কি বলে চিরাতমতি, আমাদের কি বলেন, একলাকি ডম, একলাকি টুম্বের সঙ্গে একডালা ফোর্ট, একডালা ফোর্টের সঙ্গে ফোর্টে লুকিয়ে পড়লেন। এবং যেটা হচ্ছে সিচুয়েটেড মিডল প্লেস অফ বালি অ্যান্ড কি নাম বললাম, চিরামতি, চিরামতি রিভার এবং বালিয়া নদীর মাঝ বরাবর। বোধ সাব বলছে বোধ সহদেব বিকেম এ মার্টার অ্যান্ড হচ্ছে অ্যাট্রাক্টেড প্লেস ফ্রম জেল ওভার। ঠিক আছে, এবং কি করলেন, প্রেজ অফ ফ্রম অল ফর ইজ হচ্ছে ব্রেভারি, সমস্ত সাহসিকতার পরিচয় দিলেন। ঠিক আছে, আচ্ছা। ইলিয়াস শাহ টুক শেল্টার, ইলিয়াস শাহের পর টুক শেল্টার আশ্রয় নিলেন কোথায়, দ্য ওয়েল বিল্ট মাঠ ফোর্ট অফ একডালা। এরপরে আশ্রয় নিলেন হচ্ছে কোথায়, আমাদের একডালা, একডালা মন্দিরের পেছনে আশ্রয় নিলেন। situated in island in red in mid of the Maharashtra in হচ্ছে কি বললাম, দিনাজপুর ডিস্ট্রিক্ট। এবার বলছে ইলিয়াস শাহ টুক শেল্টার, লুকিয়ে পড়লেন। দ্য ওয়েল বিল্ড ফর মার্ট ফোর্ট, একডালা, একডালা ফোর্টে লুকিয়ে পড়েছিলেন। অ্যান্ড সিচুয়েটেড ইন দ্য হচ্ছে আইল্যান্ড ইন দ্য মিড অফ দ্য মুরাবাদ রিভার, হচ্ছে কি নাম হয়ে গেল, দিনাজপুর ডিস্ট্রিক্ট। এই যে আমরা দেখলাম এই জায়গাটা ছিল যে কি, মহানদী রিভারের দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগ হলো। তার নাম কি, একডালা সিচুয়েটেড। ঠিক আছে, একডালা সিচুয়েটেড ইন দা হচ্ছে কি বললাম, মিড অফ দা মিনান্দা, মিড অফ দা মিনান্দা না মহেন্দ্র, মহানন্দা, মিড অফ দা মহানন্দা রিভার ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট।
ফিরোজ তুগলক অর্ডার রেস্টার্ট রিট্রিট। ফিরোজ তুগলক কি করলো, প্রশাসন করলো, রিট্রিট করলো টু দিল্লি অ্যান্ড ডিসগাইডিং দ্য অ্যাডভাইস অফ হিস জেনারেল তাতার খান। তাতার খানের পরামর্শে ইব্রাহিম আস্তে আস্তে কি করলেন, আমাদের পিছিয়ে গেলেন ফিরোজ তুগলক। আচ্ছা, ইভেন ফিরোজ শাহ তুগলক হ্যাড নো অ্যাটেন্টিভ বাট টু মেক পিস মেড পিস উইথ হিম। এবং ফিরোজ শাহ তুগলক কিন্তু শান্তি পেল না তার আক্রমণের হাত থেকে। অ্যান্ড ফিরোজ হি অ্যাকসেপ্টেড হিজ, ফিরোজ তখন সাহায্য নেওয়ার জন্য এগিয়ে গেলেন কার কাছে, ইলিয়াস শাহ সভরেন্টি ইন বেঙ্গল, ইলিয়াস শাহ সভরেন্টি ইন বেঙ্গলে। আচ্ছা, হি ডাউটফুল হোয়ার ইলিয়াস শাহ অফিস, ইলিয়াস শাহ, হ্যাঁ ইলিয়াস অফার, হ্যাঁ ডাউটফুল ওয়েদার, যখন ইলিয়াস শাহ হচ্ছে অফার করেছিল হিজ অ্যালিজেন্স, হ্যাঁ হিজ কি বললাম অ্যালিজেন্স টু দ্য সুলতান অন দ্য গ্রাউন্ড দ্যাট ইলিয়াস শাহ বলছে কি নাজরানা টু দিল্লি। ঠিক আছে, ইলিয়াস শাহ তখন কি করে দিল্লিতে নজরানা তোমার পাঠালেন। ঠিক আছে, 1355 1356 and 1356 এর মধ্যে ফর দ্য প্র্যাকটিক্যাল পারপাস, ফর দ্য প্র্যাকটিক্যাল ফর দ্য যে প্র্যাকটিক্যাল, হ্যাঁ ফর অল প্র্যাকটিক্যাল বলছে পারপাস বেঙ্গল বিকেম ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, সবকিছু বিনিময়ে বাংলাকে উনি ছেড়ে দিলেন, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, বেশ, তারপর যাই আমরা পরের স্লাইডে। আফটার দ্য স্ট্রং, এই ঝড় থেমে যাওয়ার পরে দ্য দিল্লি ওয়াজ ওভার। ঠিক আছে, ইলিয়াস শাহ ইনভেডেড কামরূপ, কামরূপে শহর অভিযান করেন। এ ইনভেড কামরূপ বাই ক্রসিং দ্য বার, এবং সেটা হচ্ছে কি অতিক্রম করে, ক্লিয়ার, এবং বাই কি বললাম এটা, আফটার দ্য দিল্লি ওয়াজ ওভার ইলিয়াস শাহ ইনভেডেড কামরূপ ক্রসিং দ্য ব্রহ্মপুত্র পেরিয়ে চলে গেলেন। ঠিক আছে, কামরূপ জয় করতে গিয়ে ইলিয়াস শাহ বংশ এখানে বললাম। এবার আমরা যাবো হচ্ছে সিকান্দার, এই সিকান্দার শাহ, ইলিয়াস শাহ বংশের তৃতীয় রাজা হচ্ছে সিকান্দার শাহ। 1357 থেকে 1389, 1357 থেকে 1389 তার রাজত্বকাল। হি ওয়াজ দ্য সন অ্যান্ড সাকসেসর অফ শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহের হচ্ছে সাকসেসর, ঠিক আছে, উত্তরাধিকারী। অ্যান্ড অলসো সাকসেসফুলি ডিফিটেড ফিরোজ তুগলকস অ্যাটেম্প্ট, এবং ফিরোজ তুগলক যখন দ্বিতীয়বার বাংলা আক্রমণ করতে যায় তার অ্যাটেম্পটাকে কি করেন, ব্যর্থ করেন, এবং ফিরোজ শাহ তুগলককে পরাস্ত করেন। টু সাবডিউ হিম 1359, এবং 1359 সালে উইথ বেঙ্গল ওয়াজ নট থ্রেটেন বাই দিল্লি। 1359 সালে যে দিল্লি সুলতানের কেউ থ্রেট করতে পারেনি again for 20 centuries। বেশ, হয়ে গেল। এবার দেখে নাও কি বলছে, 1359 ফিরোজ তুগলক হিজ সেকেন্ড বেঙ্গল ক্যাম্পেইন পারহ্যাপস টু অ্যাভেঞ্জ অফ দ্য ফার্স্ট। আচ্ছা, হিজ লাইক হিজ ফাদার। 1359 সালে ফিরোজ শাহ তুগলক বেঙ্গল অ্যান্ড ইট হ্যাড 800,000 soldiers and individual, এবং কি হলো ইন্ডিভিজুয়াল বললাম, হ্যাঁ ইন্ডিভিজুয়াল দ্য একডালা ফোর্ট ওয়ার সিকান্দার শাহ টুক হিজ ডিফেন্স লাইক হিজ ফাদার, এবং সে একডালা ফোর্টে গিয়ে আবার সে বাবার মতো কি করলো, আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। দ্য সিজ অফ একডালা হ্যাড নো ইম্প্যাক্ট অফ সিকান্দার শাহ। ঠিক আছে, সিকান্দার শাহ জীবনে হচ্ছে একডালা ফোর্টটা বেরিয়ে গেল, তার খুব একটা ক্ষতি হয়নি। ঠিক আছে, হলো as began at the head, সেগুলো perhaps to avenge the failure of the first। প্রথম জীবনে প্রথম এখানে কি হলো, 1359 ফিরোজ তুগলক যখন আক্রমণ করতে ব্যর্থ হলো, পরাস্ত হয়ে গেল, সে তখন ফিরে গেল। 1349, 1359 এবার 1359 হবে এটা। ফিরোজ শাহ বেঙ্গল অ্যাট দ্য হেড অফ 80,000 সৈন্য নিয়ে এগোলেন, সোলজার্স অ্যান্ড ইনভেড দ্য একডালা ফোর্ট, এবং একডালা ফোর্ট আক্রমণ করলেন, হুইচ সিকান্দার শাহ টুক ডিফেন্স, যেখানে সিকান্দার শাহ নিজের জীবনের জন্য নিরাপত্তা নিয়েছেন। ঠিক আছে, সে তিলক, তিলক তিলক নয়, সে হলো হরিদাস, সিকান্দার শাহ টুক হিজ ডিফেন্স লাইক দিস এ ফাদার, তার বাবার মতো ডিফেন্স নিয়েছিলেন। আচ্ছা,
এবার চলে যাই অ্যাকর্ডিং টু দ্য কোর্ট হিস্টোরিয়ানস, এবং কোর্ট হিস্টোরিয়ানদের মতে ফরিদ ফিরোজ শাহ ফিরোজ শাহ, হ্যাঁ, historian Firoz Shah, according to court historian of Firoz Shah court historian কি বলেন, Firoz Shah destroyed a guard, Firoz Shah destroyed a guard wall, guard wallটা ভেঙে দেওয়ার চেষ্টা করেন, guard wall, হ্যাঁ, when guard wall of the fort, guard wall of the fort, ঠিক আছে, but he বলছে shuddered at the possibility of this, বলছে কি বলেছে, হ্যাঁ, dishonor of Muslim women by his soldiers, dishonor by Muslim soldiers by his honor, ঠিক আছে, সাহায্য করেন ইন দা হচ্ছে ইন হি স্টর্ম দ্য কোর্ট, ইন হি, হ্যাঁ, কি বললাম, স্টর্ম দ্যাট কোর্ট, ঠিক আছে, কোর্ট। ফিরোজ শাহ তুগলক সাইন দ্য টিটি উইথ সিকান্দার শাহ, ফিরোজ শাহ তুগলক সিকান্দার শাহের সঙ্গে সন্ধি করলো, বাই হুইচ ভার্চুয়ালি রিকগনাইজড, ভার্চুয়ালি রিকগনাইজড হলো of the recognized of the recognized of the independence সিকান্দার শাহ, ঠিক আছে, হলো, ফিরোজ শাহ তুগলক সাইন এ ডিডিআর উইথ, কি বললাম, সিকান্দার শাহ, বাই হুইচ ই ভার্চুয়ালি রিকগনাইজ, এবং ভার্চুয়ালি সেটা রিকগনাইজ করলো দ্য ইন্ডিপেন্ডেন্স অফ সিকান্দার শাহ, সিকান্দার শাহ ইন্ডিপেন্ডেন্স সময়, আচ্ছা, হেন্স ফর দ্য বেঙ্গল বিকেম দ্য ইন্ডিপেন্ডেন্ট দিল্লি ফর দ্য 2 centuries, এই সময় বাংলায় হচ্ছে 200 বছর ধরে রাজত্ব চলে, ঠিক আছে, সিকান্দার শাহ sat on the throne of Bengal for 24, সিকান্দার শাহ বেঙ্গল সিংহাসনে বসে পড়লো 25 বছর বয়সে, 34 ইয়ারে, হলো, আচ্ছা, ফিরোজ শাহ তুগলক seized treaty with সিকান্দার শাহ by which he virtually recognized, বললাম এটা, সিকান্দার শাহ as won the throne of Bengal for 34 years, সিকান্দার এক পক্ষে বা 34 বছর রাজত্ব করেন, ঠিক আছে, he was great patron of art, he was great patron of art, architecture and culture, ঠিক আছে, কি ছিলেন, তিনি ছিলেন আর্ট, আর্কিটেকচার এবং কালচারের হচ্ছে পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে, দ্য গ্রেট আদিনা মস্ক অফ পান্ডুয়া, আদিনা মস্ক অফ পান্ডুয়া তার সময় তৈরি হয়েছিল, was built by him, the image of the mosque of Damascus, হলো, দ্য গ্রেট আদিনা মস্ক তার সময় তৈরি হয় পান্ডুয়াতে, was built by him in the image of the mosque of Damascus, মস্ক অফ দামাস্কাসের মস্কের আদলে এটা তৈরি হয়, ক্লিয়ার, বেশ, আচ্ছা, দিস মস্ক ওয়াজ অ্যাডন বাই, বলছে নিউমারাস আর্চেস, প্রচুর পরিমাণে আর্চেস আছে, 400 পিলার, 400 পিলার আছে, দ্য এফেক্ট, দ্য এডিফিক ওয়াজ 39 feet হাইট, ক্লিয়ার, যেটা ছিল 397 ফুট উঁচু, আর সেটা 159 ফিট হচ্ছে ব্রেথ, এবং 159 ফুটের চওড়া, চওড়া ছিল, হলো, পার্সিবাউন্ড ওয়াজ ব্র্যান্ডেড দিস মস্ক অ্যাজ দ্য ফাইনেস্ট মুসলিম অফ দ্য লখনৌজি, ঠিক আছে, পার্সিবান মনে করেন যে এটা লখনৌয়ের মধ্যে সবচেয়ে যে ফাইনেস্ট চোখ ধাঁধানো মনুমেন্ট অফ দ্য লখনৌ, লখনৌপতি সবচেয়ে চোখ ধাঁধানো, মানে কি বললো, মূর্তি, চোখ ধাঁধানো মনুমেন্ট, চোখ ধাঁধানো মনুমেন্ট হচ্ছে এটা ছিল। সিকান্দার অলসো বিল্ড দ্য কোতোয়ালি দরওয়াজা অ্যান্ড আকি সিরাজ মস্ক, সিকান্দার শাহ এছাড়াও তৈরি করেছিল হচ্ছে কোতোয়ালি দরজা তৈরি করেছিল, এবং কোতোয়ালি দরজার সঙ্গে সঙ্গে তৈরি করেছিল আকি সিরাজ মস্ক, আকি সিরাজ মস্ক তৈরি করেছিল। He was also a patron of Bengal literature, তিনি বেঙ্গল লিটারেচারের খুব পৃষ্ঠপোষক ছিলেন, বেঙ্গল লিটারেচার ভালোবাসতেন এবং তার পৃষ্ঠপোষক ছিলেন, হলো, বেঙ্গল সেট উইথ আউটসাইড ওয়ার্ল্ড ফ্লারিশ ডিউরিং হিম, বেঙ্গলের তোমার কি হলো, তোমার সাম্রাজ্যটা আস্তে আস্তে, বিজনেসটা আস্তে আস্তে বা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়তে আরম্ভ করলো, ঠিক আছে, হিজ গোল্ড কয়েন্স his gold coins testify Bengal's prosperity during him, his gold coin বলছে টেস্টিফাই বেঙ্গল টেস্টিফাই করেছিল, বেঙ্গল প্রসপারিটি ডিউরিং হিম, ঠিক আছে, তার খ্যাতি এনে দিয়েছিল, হিজ ক্যাপিটাল ইজ পান্ডুয়া, তার ক্যাপিটাল কোথায় ছিল, পান্ডুয়াতে ছিল, ক্লিয়ার। আজকে আমরা হচ্ছে সিকান্দার শাহ সম্পর্কে পড়লাম, সঙ্গে পড়লাম হোসেন শাহ, এবং ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গলে এতটা পর্যন্ত অনেক হলো, সিকান্দার শাহরা শেষ হলো, এবং তারপরে দেখো আফটার দ্য স্ট্রম ফ্রম দিল্লি, ঠিক আছে, আমি বলেছি ওভার ইলিয়াস শাহ ইমেড কামরূপ অ্যান্ড ক্রসিং হচ্ছে ব্রহ্মপুত্র, বলে দিয়েছিলাম তখন আমি,
এবং এরপরে হিজ সন গিয়াসউদ্দিন আজম শাহ সিংহাসনে বসেছিল, সেই ঘটনাটা দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সিকান্দার শাহটা এই অবধি আমি থাকলাম। এবার আমি যেটা করব সেখান থেকে একটু বলে দিই আবার আমি। হুম। তাহলে আমি দিওয়ালি শাহ আজকে তোমাদের শুরু করলাম, লেবার মুভমেন্টটা শেষ করলাম, এবং লেবার মুভমেন্টটা শেষ করে বাংলার ইতিহাসে চলে গেলাম, বাংলা সুলতানি। সেটা হচ্ছে আমি ইলিয়াস শাহী বংশ শুরু করে দিলাম। ক্লিয়ার? আমি আবারও বলছি, তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রিপশন নিয়ে নাও। পুজো আসছে, হাতে টাকা পয়সা আসছে। এবারে কোভিড-19 জন্য ঘরের বাইরে না বেরিয়ে তোমরা কি করবে, এই টাকা পয়সা দিয়ে তোমরা জামা কাপড় না কিনে আন একাডেমি সাবস্ক্রাইব করো। পুজো আসবে প্রত্যেক বছর, কিন্তু চাকরির ফর্ম বয়সটা চলে গেলে সেটা আর ফিরে পাবে না। সুতরাং এই অপরচুনিটিটা গ্রহণ করো। আমি একটু দেখাই। ঠিক আছে, তোমরা ডিএসএস অ্যাপ, এটা দিয়ে তোমরা হচ্ছে রেফারেল করতে ইউজ করবে আমার নাম দিয়ে, 10% ডিসকাউন্ট পাবে। আর যদি তোমরা আগে অনেকগুলো ক্লাস করে থাকো তাহলে প্লাস পয়েন্ট জমে আরো 5-6% তোমরা ছাড় পেতে পারো। ঠিক আছে, আর দেরি নয়, অবিলম্বে তোমরা আন একাডেমিতে জয়েন করে যাও। ক্লিয়ার? তাহলে আমি এখানটা থেকে শেষ করছি আজকে। আবার কত সামনের দিন আমরা এই ইলিয়াস শাহ বংশটাকে আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, আমি ভালো করে তোমাদের পড়ার কথা বলছি, একটু তোমরা মনোযোগ দিয়ে পড়ো, নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। ক্লিয়ার? এবার তার আগে একটু বলে দিই, আমাদের এই যে সিরিয়ালি যে ক্লাসগুলো হচ্ছে এগুলো নোটসটা রাখো, এগুলো বারবার রেকর্ডিংটা শোনো। আর মনে হয় তোমাদের কিন্তু চর্চাটা ভালো হবে। ক্লিয়ার? শেষ করলাম ক্লাস।